নিরাপত্তা শঙ্কা থাকলেও মানবিক দিক বিবেচনায় ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করে কথা বলেন তিনি। জানান, ভিসা আবেদনকারী অনেকেই গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। এ সময় ভিসা আবেদনকারীদের সঙ্গে মত বিনিময় করেন প্রণয় ভার্মা। গত সপ্তাহে ভারতীয় হাইকমিশনে হামলার আশঙ্কায় যমুনা ফিউচার পার্কে একদিনের জন্য আইভ্যাক কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে কেন্দ্রটি ফের চালু করা হয় এবং ওই দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের সবাইকে বিকল্প তারিখে আবেদনের সুযোগ দেওয়া হয়। এছাড়া 18 ডিসেম্বর রাতে চট্টগ্রাম AHCI প্রবেশদ্বারে হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বিবেচনায় চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শনিবার। তারেক রহমানকে সংবর্ধনার জন্য রাজধানীর 300 ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো অসহযোগিতা দেখছে না বিএনপি। সোমবার বিকেলে সমাবেশ স্থলের কাজ পরিদর্শন করেন দলটির সিনিয়র নেতারা। পূর্বাচলার দিকে 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে চলছে এই মঞ্চ নির্মাণের কাজ। 1.5 যুগ পর ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মঞ্চেই তাকে দেয়া হবে সংবর্ধনা। এজন্য হাতে সময় আছে আর 2 দিন। বাঁশ, কাঠ ও লোহার কাঠামো দিয়ে গড়ে তোলা হচ্ছে বড়সড় মঞ্চটি। চলছে সীমানা নির্ধারণ ও নিরাপদ দূরত্ব নিশ্চিতের কাজও। সোমবার বিকেলে এখানে পরিদর্শনে আসেন নেতারা। জানান, তারেক রহমানকে বরণ করতে দ্রুত কাজ শেষ করার দিকে মনোযোগ দিচ্ছেন বিভিন্ন কমিটির সদস্যরা। বিপুল সমাগমের কথা মাথায় রেখেই সমাবেশের এলাকা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। তার নিরাপত্তা, তার যে প্রত্যাবর্তন হবে সেটি স্মরণকালের এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হবে, যেটি বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পুরো জাতি নিরাপত্তা শঙ্কার মধ্যে আছে। তাই তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে সরকার এবং দলের পক্ষ থেকে বাড়তি তদারকি থাকছে। এ নিয়ে কাজ করছে পুলিশের কয়েকটি ইউনিট। নিরাপত্তা বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। সব কিছু তো আমাদের হাতে নাই। তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে, কাজ করতেছে। শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা 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 সংখ্যার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। 25 ডিসেম্বর দেশে ফেরার পর প্রথমে এখানে সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার হতে 27 ডিসেম্বর ইসিতে আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র নেয়ার ক্ষেত্রে ইসিকে কিছু বিষয়ে স্পষ্ট করতে বলেছে বিএনপি। আরপিওতে না থাকলেও জামিননামার আদেশের সার্টিফাইড কপি দিতে বলা হয়েছে প্রার্থীদের, যেখানে শুধু মামলার তথ্য দেয়া যথেষ্ট। এছাড়া প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট সহ কয়েকটি বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ইসি। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে কাজ করবে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে বলে প্রত্যাশা জানান সালাউদ্দিন। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়ার সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, বড়দিন ও 31st নাইটে কোনো আতশবাজি করা যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমও চলছে। সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। ওই দিনে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের জন্য সতর্ক রয়েছে সরকার। 31st নাইট উপলক্ষে রাজধানীতে টহল ও তল্লাশি জোরদার করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে 7 দিনে 6,598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার আগুনের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ময়মনসিংহে পোশাক শ্রমিককে হত্যায় আটক হয়েছে 10 জন। অভিযানে 56টি অগ্নেয়াস্ত্র, 437 রাউন্ড গুলি, 137 রাউন্ড কার্তুজ, 62টি দেশীয় অস্ত্র ও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে পদত্যাগ করার গুঞ্জন উড়িয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়েই হবে নির্বাচন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরকে টেলিফোনে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় টেলিফোনে তাদের মধ্যে কথোপকথন হয়। প্রায় আধা ঘন্টার ফোন আলাপে জাতীয় নির্বাচন, ওসমান হাদির হত্যা এবং দুদেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য শুল্ক কমাতে সার্জিও গোরের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় রয়েছে আর 50 দিন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কথোপকথনের সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। 30 দিনের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। আজ শাহবাগে শহীদি শপথের ডাক দিয়েছে সংগঠনটি। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও তাদের। এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর আলটিমেটাম দিয়েছে মঞ্চ 24। তদন্তের স্বার্থে কমিশন গঠন সহ 6 দফা দাবিও জানায় সংগঠনটি। সহযোদ্ধা আর সতীর্থদের স্লোগানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি। 3 দাবিতে রাজধানীর শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল শুরু হয় বেলা 3টায়। টিএসসি ঘুরে মিছিলটি শেষ হয় শহীদ মিনারে গিয়ে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার এবং যথাসময়ে নির্বাচন করার দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এর আগে বেলা 12টায় একই দাবিতে শাহবাগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। আগামী 24 ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। যেই বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ সহ 6 দাবিতে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে মঞ্চ 24। একটি কমিশন গঠন করতে হবে। 2 হচ্ছে যে সকল সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মিলিটারি ইন্টেলিজেন্সের যারা প্রধান তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তাদের কাছে তথ্য থাকার পরেও তারা অপরাধীকে গ্রেফতার করতে পারে নাই। এবং শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। মঙ্গলবার বেলা 3টায় রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি সহ বিগত সময়ে গুম খুনে নিহতদের স্মরণে শহীদি শপথ পাঠের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান সন্দেহভাজন ফয়সালের কোনো খোঁজ না জানলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দ্রুত তাকে বিচারের আওতায় আনা হবে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো রকম ছাড় দেবে না সরকার। শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন। এ নিয়ে আলটিমেটামও দিয়েছে ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যায় জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে এখনও সরকার নিশ্চিত নয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওই রকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো। আইন উপদেষ্টা নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানান, হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পুলিশের তদন্ত প্রতিবেদন আসার সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাবুবাজারের 14 তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7টা 20 মিনিটে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 6টা 40 মিনিটে বাবুবাজারের কাছে আরমানি টোলার হাজি টাওয়ারে 6 তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল 6:45টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের 5টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি সহ মোট 9টি ইউনিট কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ সিনিয়র সাংবাদিকদের। আর রাজনীতিবিদরা বলছেন, সরকারের ভেতরের একটি অংশই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। সরকারের রাষ্ট্র কাঠামোতে অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ তাদের। সোমবার সকালে রাজধানীতে আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভায় তারা এই কথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেন সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, আইনজীবী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সবাই শুধু রাজনৈতিক দল কিংবা সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে বলে মত দেন রাজনৈতিক দলের নেতারা। আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত, তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানান অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপরেই হামলা। সবচেয়ে সারপ্রাইজিং হলো সবকিছু ছাপিয়ে আবার আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে কাঠামো, এর মধ্যে কে দায়িত্বে আছে? অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। এই সময় সম্পাদকেরা বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল গণমাধ্যমের ভেতরে থাকা সাংবাদিকদের হত্যা করা। ফায়ার সার্ভিসের কার্যক্রম বাধা দেয়া তারই প্রমাণ। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। হামলায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ একটা প্রতিবাদ করছে না। গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বৃহত্তর ঐক্যের ডাক উঠে আসে, যা সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে সহিংসতা এড়াতে নজরদারি বাড়াতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল কয়েকদিনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উস্কানির তথ্য বিশ্লেষণ করে এমন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভুয়া তথ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। ভোটের বাকি মাত্র 1.5 মাস।
এমন সময়ে মাঠের শৃঙ্খলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক নানা অপতৎপরতা মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মব তৈরি করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। এতে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তাই ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে এই নির্বাচনী প্রক্রিয়াতে। আমি বলবো এখন থেকে শুরু করে একদম নির্বাচনের দিন, এমনকি নির্বাচনের অব্যবহিত পরেও এটা গুরুত্বপূর্ণ থাকবে। নির্বাচন চলাকালে যদি ডিপ ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়, সেটা একেবারেই আমাদের কল্পনার বাইরে এরকম প্রভাব রাখারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো এটা হাদির মৃত্যুর পরে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে মূলধারা দুটো গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর আক্রমণ, সেটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। গুজব প্রতিরোধে কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের আশঙ্কা নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ছড়িয়ে সহিংসতা ছড়াতে পারে। তাই মূলধারার গণমাধ্যমগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিচ্ছেন তারা। বা ফেসবুকে আমাদের কি শেয়ার করা উচিত, কি শেয়ার করা উচিত না, আমরা দলীয় কর্মকাণ্ড কীভাবে প্রচার করব, বা প্রতিদ্বন্দ্বী দলের কোনো একটা বিষয় কীভাবে কাউন্টার করব, অপতথ্য না ছড়িয়েও কীভাবে কাউন্টার করা যাবে, প্রতিপক্ষকে ট্যাকেল দেওয়া যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রার্থীরা নিজেরা চাইলে সহউদ্যোগে কাজ করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যে কোনো তথ্য যাচাই বাছাইয়ে জোর দিতে হবে সবাইকে। সজাগ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকেও। এটা হয়তো প্রেজেন্ট একটা স্তর, যে স্তরটাতে ছোট ছোট পরিসরে হয়তো ঘটনাগুলো ঘটছে, বাট আপকামিং ইলেকশনে আমরা আরও বড় আশঙ্কা করছি যে এই অপতথ্যের প্রবাহ বা টেকনিক্যাল যে জিনিসগুলো ইউজ করে আর কি গুজবগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর পরিধি হয়তো বাড়বে। দেশের প্রায় 8 কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ভুল তথ্য রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গুলশানের জব্দ করা 4 ফ্ল্যাটের সব মালামাল সোমবার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে। এদিকে দুদকের আবেদনে চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ছবি দেখে মনে হচ্ছে কয়েক ডজন পরিবারের বাসার মালামাল। মূলত সাবেক আইজিপি বেনজির সহ তার পরিবারের মাত্র 5 সদস্যের মালামাল। 4 ফ্ল্যাট থেকে এসব জব্দ করা হয়। আদালতের আদেশে জব্দ করা 4 ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয় দুদক। গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, এমনকি শার্ট, প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রী সহ 792 ধরনের মালামাল ছিল। গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যে মালামাল ছিল, সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে। একই দিনে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে 2টি আলাদা মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন যন্ত্রপাতি, ইয়ার্ড ও শেড যুক্ত হওয়ায় সক্ষমতা বেড়েছে চট্টগ্রাম বন্দরের রেড সি গেটওয়ে টার্মিনাল বা পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের। আগামী বছরের মাঝামাঝি নাগাদ সব যন্ত্রপাতি যুক্ত হলে গতি বাড়বে বলে মনে করছে টার্মিনাল পরিচালনাকারী সৌদি প্রতিষ্ঠান RSGT। এতে সেবার আওতা বাড়ানো যাবে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর। 2024 সালের জুনে সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান RSGT-কে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া এটি প্রথম টার্মিনাল।
তবে মে মাসে স্ক্যানার মেশিন, সেপ্টেম্বরে সাউথ কন্টেইনার ইয়ার্ড যুক্ত হওয়ার পাশাপাশি নতুন ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে টার্মিনালটিতে। এতে চলতি বছর 1,70,000 একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের কথা জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। আমাদের আরটিজি চলে আসছে এই অক্টোবর থেকে, এবং আরটিজিগুলো এখন অপারেশনাল। তারপরে আমাদের এই এসসিওয়াই যেটা অপারেশনাল অলসো সেপ্টেম্বর থেকে। তারপর আমাদের নতুন সিএফএস শেড যেটা 250 টিউ ক্যাপাসিটি এডিশনাল, সেটাও অপারেশনাল। টার্মিনালটিতে এখন সনাতন পদ্ধতিতে কন্টেইনার উঠানামা হচ্ছে। আগামী মার্চে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন যুক্ত হবে। বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা বলছেন, নতুন এই টার্মিনাল বন্দরের সক্ষমতা বাড়াবে। ডেলিভারি পর্যায়েও এটা অনেক বেটার হয়েছে এসসিওয়াইতে আসার পরে। একটু এলসিএলগুলি নিয়ে আমাদের হয়তো একটু কমপ্লেন আছে, নাহলে মোটামুটি এখন আমরা মনে করি যে ওরা অনেক ইমপ্রুভ করেছে। পতেঙ্গা টার্মিনাল যে স্ক্যানার চালু করেছে, সেজন্য আমরা আমদানি রপ্তানিকারকরা সেখান থেকে সুবিধা পাচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এটা আমাদের সাথে একটা ভ্যালু এড করছে অবশ্যই, কারণ ওদের কন্টেইনার বৃদ্ধি পেলে ওভারঅল চিটং পোর্টের এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। যন্ত্রপাতি সংযোজনে প্রতিষ্ঠানটি $6,30,00,000 বিনিয়োগ করেছে। সব যন্ত্রপাতি যুক্ত হলে টার্মিনালটিতে বছরে 6 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশে সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 50 লাখের মতো। এর মধ্যে ঢাকা শহরেই চলে 20 লাখের বেশি। এসব থ্রি হুইলার নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা বাস্তবায়নের তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সোমবার রাজধানীতে এক সেমিনারে সিপিডি আরও জানায়, থ্রি হুইলারে ব্যবহৃত লেড ব্যাটারির দূষণে আক্রান্ত দেশের প্রায় 3.5 কোটি শিশু। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলারের দাপট এখন চোখে পড়ার মতো। স্বল্প খরচে যাতায়াতের সুবিধা থাকলেও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও যানজট। নগরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই এই বাহনের উপস্থিতি নগর ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে। এমন বাস্তবতায় সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, থ্রি হুইলার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন এখন সময়ের দাবি। যেটা একটা নীতিমালার আওতায় আনেন, লাইসেন্সিং সহ যে কথাগুলো এখন আসছে, আমাদের সার্ভিস রোড করে প্রতিটা সড়ক মহাসড়কে একটা ব্যবস্থা করতে হবে। এটা বিআরটি থেকে রেজিস্টার্ড হতে হবে। যারা ড্রাইভার তাদেরকে লাইসেন্স নিতে হবে, এবং লাইসেন্স নিতে হলে তার ট্রেনিং করতে হবে। ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমাদেরকে করতে হবে, যাতে তারা টিপতন ট্রেন্ড অবস্থায় চালাতে পারে। এই বাহন নিয়ন্ত্রণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ এবং আমদানিকৃত যন্ত্রাংশের উপর কর বসানোর সুপারিশ করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকির কথা তুলে ধরে লিড অ্যাসিড ব্যাটারির ব্যবহার নিষিদ্ধের দাবিও জানান বক্তারা। যেহেতু একবারে বন্ধ করতে পারবো না, এবং আমরা যেহেতু শুরু থেকে আমরা এগুলোকে রেগুলেট করিনি, সেটা সরকারের দিক থেকেও দুর্বলতা রয়েছে, এবং সেই কারণে এটা এই সমস্যাটা তৈরি হয়েছে। রোড নিয়ে যতটুকু কাজ করছে, আসলে ট্রান্সপোর্ট নিয়ে কাজ হয় নাই, দুঃখজনক। হ্যাঁ, ট্রান্সপোর্ট নিয়ে কাজ হয় নাই, সেটার জন্য আমি একা দায়ী না, সরকার একা দায়ী না, সবাই দায়ী। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত নীতিমালা ও কার্যকর তদারকি ছাড়া ব্যাটারি চালিত থ্রি হুইলার নগর জীবনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই ঢাকাকে বাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন সহ টানা 3 দিনের ছুটিতে সিলেটে বিপুল পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটকের বরণের অপেক্ষায় সেজে উঠেছে হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে 80% বুকিং শেষ হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সবুজ টিলায় মেঘের আনাগোনা, চা বাগান সহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় গন্তব্য। শীত মৌসুম এলেই পর্যটকদের ভিড় বাড়ে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ দর্শনীয় স্থানগুলোতে। 25 ডিসেম্বর বড়দিনের সাথে সাপ্তাহিক ছুটি সহ টানা 3 দিনের ছুটি ঘিরে বেশিরভাগ হোটেলেই আগাম বুকিং প্রায় শেষ। পর্যটকদের জন্য হোটেল, মোটেল ও রিসোর্টে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাংলাদেশের সবাই পরীক্ষা পরে আপনার ঘুরতে বাইরে হয়, সব কিছু মিলে এইবার তো অলরেডি 15 তারিখ থেকে আমাদের মিড ডিসেম্বর থেকে এই ট্যুরিস্ট আসা শুরু হয়েছে। বুকিং আমাদের 60-70% অলরেডি আছে, এবং 25 তারিখে অলরেডি মোটামুটি সব হোটেল বুকড হয়ে গেছে। এবার ছুটিতে লাখো পর্যটক সমাগমের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা, যাতে করে চাঙা স্থানীয় অর্থনীতি। এখানে হোটেল, ট্রান্সপোর্টেশন, রেস্টুরেন্ট সহ
বেশ একটা বড় অঙ্কের টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। আমাদের অনুমান হচ্ছে যে প্রায় 100 কোটি টাকার উপরে এখানে ট্রানজ্যাকশন হবে সব কিছু মিলিয়ে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক স্থানীয় প্রশাসন। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থাকছে অতিরিক্ত পুলিশ। স্পট কেন্দ্রিক আমাদের 2 ধরনের নিরাপত্তা ব্যবস্থা স্তর করা হয়েছে। একটা হচ্ছে নর্মালি পোশাকে, ইউনিফর্মে করা হয়েছে, আর একটা হলো সিভিলিয়ান পোশাকে, সিভিল পোশাকে। তো আমরা মোটামুটি আগের যেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতো বরাবর মতোই করা হচ্ছে, তবে এবার আমরা একটু বেশি সতর্কভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে বলা হয়েছে। নির্বিঘ্নে ভ্রমণের জন্য সতর্কতামূলক নানা নির্দেশনাও দিচ্ছে স্থানীয় প্রশাসন। এবার সিলেটে এ খাতে 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।